গা ভর্তি গয়না আমার। প্রতিবেশীরা সবাই আমার দিকে তাকিয়ে থাকতো যখন আমি আমার স্বামীর সাথে বাইরে বেরোতাম। প্রতিবেশীরা আমাকে দেখে মনে করত আমি কত সুখী, আমার জীবন কত সুন্দর, আমার কোনো কষ্টই নেই। শাশুড়ি মা এতটাই অহংকারী যে প্রয়োজন ছাড়া আমার সঙ্গে কথাই বলতো না। বাড়িতে 4 জন কাজের লোক, কিন্তু তাদের দিয়ে কাজ করাতেই আমার সারাটা দিন কেটে যেত। আমার ঘরটা ছিল মস্ত বড়, বিভিন্ন সাজ সরঞ্জাম দিয়ে সাজানো। কিন্তু কি হবে সাজানো ঘর দিয়ে? আমার মন তো কারো সাড়া পায় না। সেই মনের খবর নেওয়ার মতো সময় কারো নেই। একাই অপেক্ষা করে থাকে সেই মন। গলায় কত সোনার হার, কণ্ঠ থেকে শুরু করে বুকের মাঝ পর্যন্ত। কিন্তু তাতে কি হবে? কে দেখছে সেই হার? হাত ভর্তি চুড়িবালা, কিন্তু তারাও নীরব। কোনো ঝনঝন আওয়াজ নেই। কিসের জন্য আওয়াজ হবে? হাত ধরবার মতো সময় তার নেই। দিনের পর দিন কেটে যায়, আমার শুধু তার অপেক্ষা। মা হারা মেয়ে আমি। বাবা মরে গেছে, পাপ বিদায় করে সৎমা মুক্তি পেয়েছে। বিয়ের পর দিন জানতে পারলাম আমার বড় ভাসুর কিছুদিন হয় মারা গেছেন এবং তার স্ত্রীর সকল দায়িত্বভার নেয় আমার স্বামী। বড় বৌদি বলে কথা। আমার অবাক লাগে। সেই বৌদি কেবলমাত্র আমার স্বামী ছাড়া আর কিছুই জানতো না। বউ ভাতের দিন যখন আমি আমার স্বামীর অপেক্ষা করছিলাম, তখন একজন মহিলা এসে আমাকে বলল, শোনো শ্রী, তুমি ঘুমিয়ে পড়ো, স্বরাজ এই ঘরে আসবে না। আমি বললাম, কেন? মহিলা উত্তর করল, স্বরাজ আমাকে বলতে বলেছে, আমি বলে গেলাম। আমি ভাবলাম হয়তো কোনো দরকারি কাজ রয়েছে। সারাদিনের ক্লান্তিতেই সত্যি আমি ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙতে দেখি চেয়ারে বসে আছে আমার ঘরে আমার স্বামী। আমাকে জিজ্ঞাসা করলো, রাতে ঘুম হয়েছে? আমি বললাম, হ্যাঁ। আপনি ঘুমিয়েছেন? কেন, তোমাকে বলতে হবে? আমি অবাক হয়ে গেলাম। আমার স্বামী স্বরাজ, অথচ তাকে কিছু জিজ্ঞাসা করার অধিকারটুকু আমার নেই। রোজ রাতে বিছানা করে স্বামীর অপেক্ষায় বসে থাকতে থাকতে আমি অধৈর্য হয়ে যেতে লাগলাম। শ্বশুরবাড়ির নিয়ম ছিল প্রতিদিন সকালে ওঠা, কপাল ভর্তি সিঁদুর পরে শাশুড়িকে নমস্কার করা, তারপর বাড়ির সামনের শিব মন্দিরে জল ঢালতে যাওয়া। আমার বড় জায়ে স্বামী না থেকেও স্বামীর ঘর করছে, সব নিজের চোখে দেখেও আমি কিছু বলতে পারতাম না, কারণ স্বরাজ আমায় ভয় দেখাতো বাড়ি থেকে তাড়িয়ে দেবে। বিনা সিঁদুরেও আমার বড় জা আমার স্বামীকে নিয়ে কত খুশি, আর আমার কপাল ভর্তি সিঁদুর থেকেও আমার স্বামীকে আমি পেলাম না নিজের করে। এই সকল কিছু আমি আর সহ্য করতে পারছিলাম না। ঠিক সেই সময় স্বরাজের এক বন্ধু এলো আমাদের বাড়িতে। তার নাম বিনোদ। স্বরাজ বিনোদকে ডেকে নিয়ে বলল, এই দেখ বিনোদ, আমার বউ শ্রী। বিনোদ বলল, বাহ, তোর বউ তো খুব সুন্দর দেখতে। আমি মনে মনে হাসলাম। বাহ, কি সুন্দর, সবার কাছে আমাকে বউ বলে পরিচয় দিচ্ছে, অথচ তাকে আমি স্বামী বলে পেলাম না কোনো দিন। বিনোদ স্বরাজকে বলল, স্বরাজ, আমার জন্য একটা মেয়ে দেখ, ঠিক তোর বউর মতন দেখতে। আমি জানি না কেন বিনোদকে দেখার পর তার প্রতি আমার অজানা একটা আকর্ষণ জেগে উঠল মনে মনে।
পরদিন দুপুরবেলায় সবাই যখন ঘুমাচ্ছে, আমি তখন বিনোদের বাড়ি খুঁজে বের করে বিনোদকে ডাকলাম। বিনোদ বাইরে এসে আমাকে দেখতে পেয়ে বলল, এ কি আপনি? হ্যাঁ আমি, আপনাকে আমার দরকার। কেন বলবো? সত্যি আমার মন ও শরীর বলতে বাধ্য করল। আমি বিনোদকে বলেই ফেললাম যে, আমাকে বিয়ে করবেন? বিনোদ বলল, ছি ছি, স্বরাজ আমার বন্ধু। আমি জানি, কিন্তু আমি তো একটা ফুল, আমার কি কাউকে গন্ধ দেওয়ার অধিকার নেই? বিনোদ আমার কথার কোনো উত্তর করতে পারল না। আমি তোমার সঙ্গে পালিয়ে যাব না, রীতিমতন স্বরাজকে জানিয়ে তোমার হাত ধরে যাব। আর সত্যি বিনোদকে স্বরাজের সামনে নিয়ে আসলাম আর সমস্ত গয়না খুলে স্বরাজের হাতে দিয়ে দিলাম। এই নাও তোমাদের গহনা, যার মধ্যে তোমার ছোঁয়াও নেই, সুখ শান্তি কিচ্ছু নেই। এই গহনাগুলো তোমার বৌদিকে দিয়ে দিও। তার বদলে তোমার প্রিয় বন্ধু বিনোদকে সারা জীবনের বন্ধু করলাম। স্বরাজ তার ভুল বুঝতে পেরে আমার হাত ধরে বলল, আমি অনেক অন্যায় করেছি, তুমি আমাকে ছেড়ে যেও না। আমি বললাম, তুমি তো আমাকে কোনোদিন স্পর্শও করনি, ছেড়ে গেলে কি হবে তোমার? বিনোদ সব শুনে আমাকে বলল, আমি অনেক ভাগ্য করে তোমার মতন স্ত্রী পেলাম। স্বরাজের সামনে বিনোদ আমাকে সিঁদুর পরিয়ে ওর বুকের মধ্যে জড়িয়ে ধরল। আজ আমি ধন্য, আমার মন ও শরীর বিনোদের ছোঁয়াতে সম্পূর্ণ হয়ে গেল। বন্ধু সবাই, একটি মেয়ের জীবনে যদি তার স্বামীর স্থান না থাকে, সেই মেয়েটাকে সোনা এবং হীরাতে মুড়িয়ে রাখলেও সেই মেয়েটা কোনো দিন সুখী হয় না। ধন্যবাদ। গল্প রচনা শ্রীমতী নন্দিয়া দাস। জয় তারা, জয় বাম।